আসসালামু আলাইকুম। আমার নাম খান মোহাম্মদ আফতাব রহমান। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ A81 ব্যাচ, এমবিবিএস সেকেন্ড ইয়ার। সাবমিশন আইডিটা আসলে ওই সময় আমি সেভ করি নাই, যার কারণে এটা এখানে শো করতে পারতেছি না, সরি। আর মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করছি। ওকে। তো আজকে আমি যে টপিকটা মূলত পড়াবো সেটা হচ্ছে 4th চ্যাপ্টার, রক্ত। আর টপিকটা হচ্ছে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, ঠিক আছে? এটা আমরা এখন এই প্রক্রিয়াটাই মূলত পড়বো যে কিভাবে রক্ত জমাট বাঁধে। আচ্ছা, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এটা কিভাবে হয় সেটা আমরা প্রথম থেকে দেখি। তো যেটা হয় সেটা হচ্ছে আমাদের যদি কোনো একটা স্থানে, সেটা হতে পারে হাত বা যে কোনো একটা স্থানে যদি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তো দেখি একটা নির্দিষ্ট সার্টেন টাইম সময় পর সেখানে একটা আহ, পিণ্ড টাইপের একটা তৈরি হয় এবং ওখানে রক্ত যে জমাট ওটা বেঁধে যায় আর রক্ত বাইরে নির্গত হয় না। আচ্ছা, তুমি একটা ফিগার আঁকছি, সেটা হচ্ছে, হ্যাঁ, এটা দেখতে যদি খুব একটা ভালো হয় না আশা করি, তবে মোটামুটি বোঝানোর জন্য আমি এটা আঁকছি। সেটা হচ্ছে যে এটা যদি একটা রক্ত নালিকা হয়, সেক্ষেত্রে রক্ত নালিকার ডিরেকশনটা আসলে এই এইদিকে যাবে, হ্যাঁ, এইদিকে যাচ্ছে। কিন্তু যখন কেটে যাবে তখন কি হবে, এই যে রক্ত এবং রক্ত সহ যে রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে, রক্ত রস, রক্ত কণিকা, এগুলো তখন এই যেখানে কেটে গেছে সেই দিকে এভাবে অগ্রসর হবে। তো তখন তো এবার বাইরে বেরোবে। আচ্ছা, তো এইভাবে এবার আমরা আসলে প্রসেসটা আছে। প্রসেসটা কি হবে, প্রথমে হচ্ছে আমাদের কোনো একটা স্থানে যখন কেটে যাবে তখন আমাদের যে রক্তনালী তার মধ্যে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে হেপারিন, হ্যাঁ, যেটা মূলত বেসোফিল থেকে আসে। তো সেই হেপারিনটা কাজটা হচ্ছে যে রক্তনালীর মধ্যে যাতে কোনো ধরনের রক্ত জমাট না বাঁধে, হ্যাঁ, এইটা হচ্ছে ও নিয়ন্ত্রণ করে। তো এটা হচ্ছে ও নিয়ন্ত্রণ করে, কিন্তু যখন এই রক্তনালী যখন কেটে গেছে তখন কি হবে, ও হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় হয়ে তখন ও হচ্ছে সামনের দিকে যে প্রসেসটা ওইটা আগাবে, ওটা কি হবে, তারপর হচ্ছে যে অনুচক্রিকা, হ্যাঁ, এটাকে আমরা ইংলিশে বলি থ্রম্বোসাইট, ওইটা বিদীর্ণ হয়ে যাবে এবং সেখান থেকে একটা হচ্ছে এনজাইম যাকে বলা হয় থ্রোম্বোপ্লাস্টিন, হ্যাঁ, ওটা হচ্ছে এই এনজাইমটা রক্তরস প্লাজমাতে চলে আসবে। আচ্ছা, এরপরে এই থ্রোম্বোপ্লাস্টিনটা মূলত যে কাজটা করবে সেটা হচ্ছে ও হচ্ছে ক্যালসিয়াম আয়ন ফ্যাক্টর 7, ফ্যাক্টর 8, 9 আর হচ্ছে 10, এইগুলোর সহায়তায় যে একটা ক্লটিং ফ্যাক্টর, এর নাম হচ্ছে প্রথমবিন, এর উপরে কাজ করে একে সক্রিয় করবে। সক্রিয় করে কি করবে, সক্রিয় থ্রোম্বিনে পরিণত করবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি থ্রোম্বিন মানে যে কোনো এই জাতীয় কিছুর প্রথমে যদি প্রো থাকে বা এর লাস্টে যদি জেন থাকে, তাহলে সেটা বুঝে নিবা যেটা আসলে নিষ্ক্রিয় অবস্থা আছে, এটাকে সক্রিয় করতে হবে, তাই না? তো যেহেতু প্রথমে প্রো আছে, তাহলে বুঝতে পারতেছো এটা একটা নিষ্ক্রিয় একটা ক্লটিং ফ্যাক্টর, তো একে অবশ্যই সক্রিয় করতে হবে। আচ্ছা, সক্রিয় করার জন্য যেটা বললাম, ক্যালসিয়াম আয়ন এই জিনিসগুলো হেল্প করবে একে সক্রিয় করার জন্য। আচ্ছা, সক্রিয় যে থ্রোম্বিনটা আছে ওটা কি করবে, ওটা আরেকটা ক্লটিং ফ্যাক্টর যেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। তো ফাইব্রিনোজেনকে সক্রিয় করবে। আমি বলছিলাম না ফার্স্ট হচ্ছে প্রো অথবা লাস্টে যদি জেন থাকে, তাহলে সেটা বুঝে নিবা এটা একটা নিষ্ক্রিয়। তো এটাকে সক্রিয় করতে হলে কি করবে, ওই যে সক্রিয় থ্রোম্বিন আছে ও হচ্ছে ফাইব্রিনোজেন যেটা নিষ্ক্রিয় আছে, একে সক্রিয় করবে। এবং তারপর কি হবে, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন থেকে হবে ফাইব্রিন, এবং এই ফাইব্রিন একটা মনোমার করবে, হ্যাঁ, মনোমার মানে বুঝতে পারছো, মানে একটা একক এরকম একটা মনোমার। আচ্ছা, এইভাবে অনেকগুলো মনোমার হবে, এই মনোমারগুলো বা সূত্রগুলো একসাথে যুক্ত হবে, যুক্ত তৈরি করবে হচ্ছে ফাইব্রিন পলিমার, হ্যাঁ। আচ্ছা, এই পলিমারগুলো একটা জালের মতো গঠন তৈরি করবে, যেটা আমি এখানে একটা চিত্র আঁকে দেখাইছি, এটা জালের মতো গঠন তৈরি হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে ফাইব্রিন পলিমার তৈরি হচ্ছে, এখানে একটা ফ্যাক্টর হেল্প করবে আরো, সেটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার 13, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে কি হবে, এই যে ফাইব্রিন জালটা তৈরি হলো, তাই না? এই যে ফাইব্রিন জালটা তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে রক্ত, আচ্ছা, রক্ত তো সবসময় বাইরের দিকে বের হওয়ার একটা প্রবণতা থাকে, তাই না? তো রক্ত যখন বাইরের দিকে বের হতে চাইবে তখন অবশ্যই এই জালককে ক্রস করে বাইরে বের হতে হবে। কিন্তু এই জাল মানে এমনভাবে তৈরি করবে, মানে একটা ক্রস লিঙ্ক টাইপের। ক্রস লিঙ্ক বলতে কি হচ্ছে, ধরো যে এইভাবে এটা বলা হয় ক্রস লিঙ্ক, হ্যাঁ, মানে একটা জালের মতো গঠন। যার কারণে কি হবে, যে রক্তের উপাদানগুলো, সেটা হতে পারে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাজমা, এটা রক্তের তরল অংশ এবং অন্যান্য যে উপাদানগুলো আছে, এগুলো কি হবে, আটকে যাবে। আটকে তখন হচ্ছে আর এই উপাদানগুলো তো আর বাইরে বের হতে পারছে না, তার মানে কি হবে, রক্ত তখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবং রক্তটা জমাট বেঁধে যাবে, ঠিক আছে? আর রক্ত জমাট বাঁধা অংশে যেটা আমরা আগে বলছি আরবিসি, ডাব্লিউবিসি, প্লাজমা এগুলো থাকে, তবে আরবিসি একটু বেশি থাকে, তো এই জন্য আরবিসি বেশি থাকার কারণে ওইখানে এই অংশটা জমাট যে বাঁধা অংশটা দেখতে অনেকটা লাল কালারের দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এই যে জমাট বাঁধা অংশ, এখান থেকে হলুদ রঙের একটা তরল পদার্থ বের হয়ে আসবে, হ্যাঁ, দেখো না যে যখন জমাট বাঁধা কিছুক্ষণ পর দেখবা ওখান থেকে একটা তরল টাইপের একটা জিনিস মানে পদার্থ বের হয়ে আসে, ওকে কি বলা হয়, ওকে বলা হয় সিরাম। আচ্ছা, এবার আমরা একটা জিনিস কম্পেয়ার করবো, সেটা হচ্ছে এই যে আমাদের যে রক্তের মধ্যে রক্ত রস আছে, প্লাজমা আছে, এর সাথে যে সিরাম, এটার মধ্যে একটা কম্পারিজন যদি আমরা করি সেক্ষেত্রে কি পাবো, সেটা এখানে দেখছি। তো সেটা হচ্ছে এই যে রক্ত প্লাজমা, এটার মধ্যে তো সব ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে, তাই না? তো এই যে ক্লটিং ফ্যাক্টর মানে ফাইব্রিনোজেন, প্রথমে এগুলো কিন্তু ক্লটিং ফ্যাক্টর, তাই না? এগুলো তারপর হচ্ছে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 এগুলো থাকে, কিন্তু সিরামের মধ্যে এই যে চারটা, এই ফাইব্রিনোজেন চারটা ক্লটিং ফ্যাক্টর, ফাইব্রিনোজেন, প্রথমে ফ্যাক্টর 5 আর হচ্ছে ফ্যাক্টর 8, এগুলো থাকবে না। এখন এগুলো না থাকার কারণটা কি, এগুলো না থাকার মূলত কারণটা হচ্ছে এই যে আমরা যে এতক্ষণ যে প্রক্রিয়াটা বললাম, সেই প্রক্রিয়ার মধ্যে তুমি হয়তো খেয়াল করছো যে ওখানে কিন্তু ফাইব্রিনোজেনটা ব্যবহার হয়েছে, প্রথম বিনটা ব্যবহার হয়েছে, ফ্যাক্টর 5, 8, এটাও কিন্তু আসলে মধ্যবর্তী প্রক্রিয়ার মধ্যে ব্যবহৃত হয়। তো যেহেতু এগুলো ব্যবহৃত হয়ে গেছে আগে, আর যে সিরামটা ওই ব্যবহৃত রক্ত মানে প্লাজমা ওইখান থেকে কিন্তু আসলে আসছে, বুঝছো? এই প্লাজমার মধ্যে থেকে এই সিরামটা কিন্তু আসলে প্লাজমারই একটা পার্ট। তো যেহেতু ব্যবহৃত হয়ে গেছে, সেই জন্য এই যে সিরামটা যেটা বাইরে বের হয়ে আসছে, এর মধ্যে ওই চারটা ফ্যাক্টর আসলে থাকবে না, হ্যাঁ, থাকবে না, এর মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা জিনিস আছে যে আমার যে একটা তঞ্চন পিণ্ড তৈরি হয়ে গেল, তাই না? ধরো যে এখানে এরকম একটা তঞ্চন পিণ্ড তৈরি হলো, হ্যাঁ, এরকম একটা তঞ্চন পিণ্ড তৈরি হলো। তো এই পিণ্ড তো সবসময় এভাবে রাখা যাবে না, তাই না? তো এই পিণ্ডটা কিন্তু আসলে এই যে রক্তনালীর ভেতরের দিকেও কিছুটা তৈরি হয়, বুঝছো? বাইরের দিকে এরকম ভেতরের দিকেও তৈরি হয়, বুঝছো? তো এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ব্লাডের যে ফ্লোটা এটা কিন্তু একটু বাধাগ্রস্ত হচ্ছে। তো যাতে এই জিনিসটাকে বাধাগ্রস্ত না হয়, তখন এখানে যে যেখানে কেটে গেছিল সেখানে নতুন টিস্যু সঠিকভাবে তৈরি হওয়ার পরে এখানে যে যে পিণ্ডটা, এই পিণ্ডটাকে অবশ্যই আমাদেরকে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করার জন্য কি একটা এনজাইম আছে, যার নাম হচ্ছে কি প্লাজমিন, হ্যাঁ, প্লাজমিন একটা এনজাইম, যেটা হচ্ছে যে তঞ্চন পিণ্ডটা তৈরি হয়েছে ওটাকে ধ্বংস করে দিবে নতুন টিস্যু তৈরির জন্য, ঠিক আছে? সেটা একটু মনে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আমি যে রক্ত তঞ্চন হচ্ছে, তো এখানে অবশ্যই
দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে রক্তক্ষরণ আর একটা হচ্ছে রক্ততঞ্চন। আচ্ছা, রক্তক্ষরণ বলতে আমি আসলে কি বলতে চাচ্ছি? রক্তক্ষরণ বলতে আমি বলতে চাচ্ছি যে আমাদের যখন কেটে গেল একটা স্থান, সেখান থেকে কাটা থেকে শুরু করে যখন পর্যন্ত একটা নতুন এই তঞ্চন পিণ্ড তৈরি হলো, তঞ্চন পিণ্ড তৈরি হওয়ার আগ পর্যন্ত অবশ্যই রক্তটা বাইরে কিছু কিছু হলেও তো বাইরে বের হচ্ছে না। তো এই যে বাইরে বের হচ্ছে, এই বাইরে বের হওয়ার মানে যখন ততক্ষণ পর্যন্ত না বন্ধ হচ্ছে, তার আগ পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে রক্তক্ষরণ কাল, ঠিক আছে? এটাকে ব্লিডিং টাইম। এটা কত সময়? এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট, ঠিক আছে? আচ্ছা, এরপর স্বাভাবিক অবস্থায় যে রক্ততন্ত্র কাল, মানে যতটুকু সময় আমার যে এই যে নতুন একটা তঞ্চন পিণ্ড তৈরি হচ্ছে, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে যে রক্ত জমাটা বাড়তেছে, তো রক্ত জমা টোটাল বাড়তে যতটুকু সময় লাগে তাকে বলা হয় রক্ততঞ্চন কাল বা ক্লটিং টাইম। এটা সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা, এবার একটা আমরা অসুখ সম্পর্কে জানবো, সেটা কি? সেটা হচ্ছে ফ্যাক্টর যদি 8 আর 9, হ্যাঁ, 8 আর 9, এটার দুইটা নাম হচ্ছে, 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, হ্যাঁ? আচ্ছা, এই দুইটা যদি অভাব থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? রক্ততঞ্চন মানে যে রক্ত জমানোর প্রক্রিয়া, এখানে কিন্তু আসলে ব্যাঘাত ঘটবে, বুঝছো? ব্যাঘাত ঘটে যার ফলে কি হয়, আমাদের যে ছোট ক্ষত হয় না, তখন কিন্তু প্রচুর রক্তপাত হয়। কেন হয়? কারণ আমাদের তো ওই যে প্রক্রিয়াটা, মানে রক্ততঞ্চনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু স্বাভাবিক হইতে পারতেছে না, যার কারণে কি হচ্ছে, এখানে সামান্য কাটে গেলেও আমাদের ওখান থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। এই রোগকে কি বলা হয়? একে বলা হয় হিমোফিলিয়া, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে একটা এমসিকিউ এর জন্য এটা দিছিলাম, যে হচ্ছে মহারানী ভিক্টোরিয়া যিনি ছিলেন, ইংল্যান্ডের মহারানী, হ্যাঁ, এই রোগ তিনি হচ্ছে এই রোগে আক্রান্ত ছিলেন। আচ্ছা, এখানে একটা ছন্দ লিখছি, দেখো, এটার নাম হচ্ছে, এটাকে বলছে যে ফুল পরে টুক করে। এটা কেন লিখছি? কারণ হচ্ছে আমাদের যে 13টা ক্লটিং ফ্যাক্টর, আমাদের ক্লটিং ফ্যাক্টর কিন্তু মোট 13টা, ঠিক আছে? এই যে নিচে দেখতে পাচ্ছ, যেখানে 1 থেকে 13 পর্যন্ত আছে, ঠিক আছে? এই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে মানে আমাদের যে প্রধান কটিং সেটা কিন্তু 4টা, ঠিক আছে? এই যে ফাইব্রিনোজেন, প্রথমিন, থ্রোম্বোপ্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, তাই না? তো এই যে 4টা, এই 4টা যাতে সহজে মনে রাখতে পারো, তার জন্য এই ছন্দটা বা নেমোনিকটা দেওয়া হয়েছে। সেটা কি? ফুল পর টুক করে ফুলতে হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে প্রথমিন, টুকতে থ্রোম্বোপ্লাস্টিন আর করতে হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু বইয়ে যদি ব্যাক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা বলছিলাম যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বলা হয় রক্ততঞ্চন, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে মূলত আমাদের কোথাও যদি কেটে যায়, সেক্ষেত্রে রক্ত জমাট যে প্রক্রিয়ার মাধ্যমে বাঁধে তাকে বলা হয় রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং প্রসেস, ঠিক আছে? এখানে মোট 13টা ক্লটিং ফ্যাক্টর যেটা প্লাজমার মধ্যে থাকে, এটা হচ্ছে এই রক্ততঞ্চন প্রক্রিয়ায় হেল্প করে। তো এর মধ্যে প্রথম 4টা যেটা বলছিলাম, যে প্রথমিন, ক্যালসিয়াম আর হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে উল্লেখ্য কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ফ্যাক্টর 2 যেটা, হ্যাঁ, এটার মধ্যে দেখো এটার নাম হচ্ছে প্রথমিন। আচ্ছা, এটা কিন্তু কোথায়? এটা হচ্ছে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লিষ্ট, মানে যকৃতে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো মোটামুটি তোমরা পড়লে বুঝতে পারবা, জাস্ট বই রিডিং তে। এরপর ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 টা কেন লাগাইছি? কারণ যে বলছিলাম যে এই দুইটা ফ্যাক্টর কিন্তু হিমোফিলিয়া হয়, বুঝছো? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। আর ফ্যাক্টর 13 এটা হচ্ছে ওর মধ্যে মূলত সাহায্য করে, যেটাকে বলে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, মানে ওই যে ফাইব্রিন জালক তৈরি হয়েছে ওখানে হচ্ছে এটাকে স্টেবিলাইজ করে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে এই রক্ততন্ত্র পদ্ধতিকে একটা সংজ্ঞা দেওয়া আছে যে ক্ষতনের মধ্যে যে কোনো উপায় রক্তপাত বন্ধ বা বন্ধের প্রক্রিয়া হিমোফিলিয়া। আচ্ছা, আর আমি এতক্ষণ যে প্রক্রিয়াটা প্রথম দিক থেকে বর্ণনা করছি, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ, যে কিভাবে এটা হয়, যে প্রথমে কথা কেটে গেল, সংক্ষিপ্ত বলে কেটে গেল, তারপরে কেটে যাওয়ার পর সেখান থেকে হেপারিন যে অর্থাৎ হেপারিন যে মানে আমাদের রক্তনালীর মধ্যে হেপারিন থাকে, তাই না? যে হেপারিনটা সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে, তারপর সেখান থেকে অনুচক্রিকা বিদীর্ণ হবে, থ্রোম্বোপ্লাস্টিন বের হয়ে আসবে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় যে প্রথম বিন সেটাকে সক্রিয় করবে। তারপর হচ্ছে সেই সক্রিয় প্রথম বিন, সক্রিয় থ্রোম্বিনটা হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনকে নিষ্ক্রিয়, তাই না? ওটার উপর কাজ করবে, কাজ করে হচ্ছে ফাইব্রিন মনোমার তৈরি করবে, ফাইব্রিন মনোগুলো পরস্পর যুক্ত ফাইব্রিন পলিমার তৈরি করবে, একটা ফাইব্রিন জালক গঠিত, এখানে ফ্যাক্টর 13 এটা হেল্প করে। আচ্ছা, তারপরে হচ্ছে ওই যে জালকের মধ্যে যখন হচ্ছে এই যে রক্তকণিকাগুলো আরবিসি ডাব্লিউসি এগুলো বের হচ্ছে আটকে যাবে, মেনলি ওখানে আরবিসি থাকে, যার কারণে ওই যে তন্ত্র পিরিয়ড তৈরি হচ্ছে ওটা দেখতে লাল কালারের হবে। এরপর জমাট থেকে হচ্ছে একটা হলুদ রঙের তরল অংশ বের হয়ে আসবে, যাকে বলা হয় কি? সিরাম। সিরামের মধ্যে ফাইব্রিনোজেন, প্রথম দিন, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 এগুলো থাকে না। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিরামে কিন্তু সেরোটোনিন বেশি থাকে, ঠিক আছে? আর হচ্ছে অনুচক্রিকা, কারণ হচ্ছে অনুচক্রিকাতেই হচ্ছে সেরোটোনিন বেশি থাকে, এই জন্য। আচ্ছা, এরপর হচ্ছে রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে, যে ওই যে বলছিলাম যে আমাদের নতুন একটা টিস্যু তৈরি করার জন্য ওখানে যদি ব্লাডের ফ্লো যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য ওখানে প্লাজমিন নামে একটা এনজাইম কাজ করবে, যেটা যে ওই রক্তবাহিকার ভেতরে যে ফাইব্রিন চালক ওটাকে ধ্বংস করে দেবে, ঠিক আছে? রক্ততন্ত্রটা বলছিলাম যে সময়টাতে মূলত আমাদের এই প্রসেসটা হইতে যতটুকু সময় লাগে তাকে বলা হয় রক্ততন্ত্রকাল, যেটা বলা 4 থেকে 5 মিনিট। আর রক্তক্ষরণ মানে যতটুকু সময় এই প্রসেসটা হওয়ার জন্য যতটুকু সময় লাগে, ততটুকু সময় আমাদের বাইরে রক্ত নির্গত হচ্ছে, তাকে রক্তক্ষরণ করে 1 থেকে 4 মিনিট, ঠিক আছে? আর এটা ওই জিনিসগুলো এখানে বলছে। আচ্ছা, এটা বলছিলাম যে হিমোফিলিয়া, ফ্যাক্টর 8 আর 9 এর হিমোফিলিয়া হয়, এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার এই রোগটা ছিল। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে আচ্ছা আমাদের যে রক্ততন্ত্র, এটা যদি হচ্ছে রক্ততন্ত্র ব্লাড ক্লটিং, এটা যদি আমাদের যে রক্তবাহিকা আছে তার মধ্যে যদি হয়, তাহলে কিন্তু আসলে সমস্যা হতে পারে। কেন সমস্যা হতে পারে? দেখো, যে একটা তন্ত্র পিণ্ড তৈরি না, একটা ধরো একটা তন্ত্র পিণ্ড, এই পিণ্ডটা তোমার হচ্ছে এই যে রক্তনালী এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তাই না? প্রবাহিত হতে হতে একসময় কি হবে, এটার মধ্যে কিন্তু আসলে এটা আস্তে আস্তে বড় হবে, এটা সাইজ আস্তে আস্তে এরকম বড় হতে হবে। বড় হতে কি হবে, একটা সময় আমাদের যে রক্তনালী আছে এটা কিন্তু একসময় ব্লক করে ফেলবে, এরকম একটা বড় রক্তনালী যদি ব্লক হয়ে যায়, তাহলে কি হবে? তখন কিন্তু আর এই পাশে যে রক্ত চলাচল করতে পারবে না। তখন এই ব্লকগুলোই কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় যে রোগগুলো আছে, যেমন ধরো যে হৃৎপিণ্ড যদি এরকম একটা তন্ত্র তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের মতো কন্ডিশন তৈরি হতে পারে, অথবা মস্তিষ্কে যদি এইরকম ক্লট তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু স্ট্রোকের মতো জটিলতা তৈরি হতে পারে। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানকার, সেটা হচ্ছে রক্তনালীর ভেতরে কেন সাধারণত রক্ততঞ্চন হয় না? এর কারণ হচ্ছে একটা রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, তখন এই দুইটা মানে রক্তনালীর ভেতরে গাঁটটা কিন্তু আসলে মসৃণ, যার কারণে রক্ত আসলে ওই যে ওই তোমার থ্রোম্বোপ্লাস্টিন কিন্তু তৈরি হবে না। কারণ ওই যখন হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন কখন তৈরি হয়? যখন বাতাসের সংস্পর্শে আসবে, মানে ধরো এখানে যদি কেটে গেল, তাহলে এখানে বাতাসের সংস্পর্শে আসলো, তখন ওই যে আমাদের যে তলটা ওটা কিন্তু অমসৃণ হয়ে যায়, যার কারণে বাতাসের সংস্পর্শে আসলে এবং থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হলে এবং রক্তপাতের সূত্রপাত, রক্ততন্ত্রের সূত্রপাত এটা ঘটবে। কিন্তু রক্তনালীর অন্তর্গাত্র যেটা ভিতরে গাত্র কিন্তু আসলে মসৃণ, যার কারণে এটা বাতাসের সংস্পর্শ আসবে না এবং থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে না, আর এই রক্ততন্ত্রের কোনো উৎপত্তিও হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে রক্ত যে হচ্ছে রক্তনালীর মধ্যে চলতেছে, এটা কিন্তু আসলে গতি অনেক বেশি থাকে, যেটা রক্ততন্ত্রের জন্য সহায়ক কিন্তু নয়। এরপরে রক্তে যে বলছিলাম হেপারিনের কাজটা কি? যে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, হচ্ছে রক্ততন্ত্রের মানে রক্ত ভেতরে রক্ততন্ত্র বা রক্ত জমাট বাঁধতে দিবে না, এটাই হচ্ছে ওর কাজ। আচ্ছা, এটা যে বলছিলাম যেটা হচ্ছে তোমার
হেপারিন বেসোফিল এবং যৌথ মাস্কোজ থেকে নিঃসৃত হয় হেপারিন। আচ্ছা, এবার প্রথম দিকে থ্রম্বিন উৎপাদন বাড়াচ্ছে। এরপর দেখো প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য। প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য মূলত যে আগে বলছিলাম যে মূলত স্বাভাবিক তোমার হচ্ছে রক্তের জলীয় অংশ সেটাকে বলা হয় প্লাজমা, আর সিরাম কি সঞ্চিত যে মানে একটা রক্ততন্ত্র আছে তার মধ্যে থেকে যে পিণ্ড থেকে একটা নিঃসৃত জলীয় অংশ সেটাকে বলা হয় কি সিরাম। আচ্ছা, প্লাজমাতে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, এখানে রক্তকণিকা থাকবে না, ফাইব্রিনোজেন থাকে থাকবে না, রক্ততন্ত্র ধর্মপুষ্ট থাকবে, এখানে থাকবে না। সেরোটোনিন এখানে কম থাকে, আর বলছিলাম সিরামে সেরোটোনিন কিন্তু বেশি থাকে, ঠিক আছে। এখানে পানি দেখো 90%, এখানে 92 থেকে 95%। আচ্ছা, তো এটাই মূলত আজকে আমাদের টপিক ছিল যে কি হবে মূলত আমাদের কোথাও যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে রক্ত জমাটটা বাড়ে বা রক্ত তঞ্চন হয়। তো আশা করি ক্লাসটা তোমাদের জন্য সহায়ক হবে। আসসালামু আলাইকুম।